লেখক প্রিয়রঞ্জন ভট্টাচার্যর বিধবা। সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। পাখির ডাক, দূরের মন্দিরের ঘণ্টা, উঠোনে ঝাড়ু দেওয়ার শব্দ, সবই ছিল স্বাভাবিক। শুধু সরলার জীবনটাই আর স্বাভাবিক ছিল না। 1 বছর আগেও এই বাড়িটা ছিল হাসি আনন্দে ভরা। স্বামী হরিপদ সকালে কাজে বেরোনোর আগে সরলাকে বলে যেত, দুপুরে কিন্তু মাছটা একটু ভালো করে রান্না করো, বেশ কোমর কষে ভাত খাবো। সরলা হেসে বলতো, তোমার শুধু খাওয়ার চিন্তা। হরিপদ মজা করে বলতো, সংসারে সুখে থাকতে গেলে পেটটা সুখে রাখা দরকার। তারপর হাসতে হাসতে বেরিয়ে যেত। সরলা দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। মানুষটা রাস্তার বাঁক ঘুরে চোখের আড়াল হয়ে যাওয়া পর্যন্ত। সে জানতো না একদিন সেই মানুষটি খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে চলে যাবে আর কোনোদিন ফিরে আসবে না। হরিপদ মারা যাওয়ার দিনটার কথা সরলা আজও ভুলতে পারেনি। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল মানুষটা। গ্রামের কবিরাজ দেখানো হয়েছিল, তারপর পাশের শহরের ডাক্তার। ডাক্তার বলেছিলেন ভয়ের কিছু নেই, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু মানুষ কখনোই নিজের ভাগ্য সম্পর্কে কিছুই জানতে পারে না। সেদিন গভীর রাতে হরিপদ হঠাৎ সরলার হাতটা শক্ত করে ধরে বলেছিল, সরলা, কি হয়েছে? আমার যদি কিছু হয়ে যায়? সরলা সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরেছিল। চুপ করো, এসব কথা বলবে না। হরিপদ মৃদু হেসেছিল। শোনো, ছেলেটাকে পড়িও, ও যেন মানুষের মতো মানুষ হয়। সরলার বুক কেঁপে উঠেছিল। তুমি নিজেই পড়াবে? হরিপদ কোনো উত্তর দেয়নি, শুধু ছেলের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়েছিল। সেই ছিল শেষ রাত। ভোর হওয়ার আগেই হরিপদের হাতটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর থেকে সরলার পৃথিবীটা বদলে গেল। স্বামীর মৃত্যুর পর প্রথম কয়েকদিন সে এক আচ্ছন্নতায় কিছুই বুঝতে পারেনি। মানুষজন আসছিল, কেউ কাঁদছিল, কেউ সান্ত্বনা দিচ্ছিল, কেউ বলছিল সবই ভগবানের ইচ্ছা, কেউ বলছিল সময় সব কষ্ট ভোলায়। কিন্তু সরলার কাছে সময় যেন থেমে গিয়েছিল। হরিপদের জামা কাপড়গুলো সে বারবার বুকে জড়িয়ে ধরত, বালিশে মুখ রেখে স্বামীর গন্ধ খুঁজত। কখনো মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হতো হরিপদ বুঝি পাশেই শুয়ে আছে। হাত বাড়িয়ে দেখত শুধু ঠান্ডা বিছানা। তখন বুক ফেটে কান্না আসতো, কিন্তু কান্না করারও যেন অধিকার ছিল না, কারণ কয়েকদিন পরে শুরু হলো সমাজের নিয়ম। এক সকালে বাড়িতে কয়েকজন মহিলা এলেন। তাদের মধ্যে একজন সরলার কপালে টিপের দিকে তাকিয়ে বললেন, এগুলো আর রাখা যাবে না। সরলা চমকে উঠল। কি? কি আবার ওই তোমার কপালের টিপ? সরলা নিজের কপালে হাত দিল। মহিলা বললেন, এখন তুমি হলে একজন বিধবা, এখন থেকে সব তোমার পড়া চলবে না। মহিলার কথাগুলো সরলার কানে যেন বজ্রপাতের মতো লাগছিল। তারপর তার আলমারি খুলে রঙিন শাড়িগুলো বের করা হলো, লাল, নীল, সবুজ, হলুদ। হরিপদ যেসব শাড়ি পছন্দ করত সেগুলো। একজন বলল, এগুলো আর পরবে না, বিধবাদের রঙিন শাড়ি পরতে নেই, বিধবার রং সাদা। সরলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কেউ তার মতামত জানতে চাইল না, কেউ জিজ্ঞেস করলো না তিনি কি চান। শুধু সিদ্ধান্ত হয়ে গেল, আজ থেকে তার জীবন সাদা। সেদিন বিকেলে সরলা একা ঘরে বসেছিল। আলমারি খুলে রঙিন শাড়িগুলোর দিকে তাকিয়ে রইল। একটা নীল শাড়ি হাতে নিল। এই শাড়িটা হরিপদ একবার হাট থেকে কিনে এনে বলেছিল, তোমাকে নীলে খুব সুন্দর লাগে। সরলার ঠোঁটে এক মুহূর্তের জন্য হাসি ফুটে উঠেছিল, পরক্ষণে চোখ ভিজে গেল। সে শাড়িটা বুকের কাছে চেপে ধরল। তুমি নেই বলে কি রঙগুলো আমার শত্রু হয়ে গেল? কেউ উত্তর দিল না। দিন যেতে লাগলো। সরলা বুঝতে পারল স্বামী হারানোর কষ্টের সাথে সমাজের চোখের কষ্ট কখনো কখনো বেশি। একদিন পাশের বাড়ির এক মহিলা এসে বললেন, সরলা, কাল আমাদের বাড়িতে পুজো, তুমি কিন্তু এসো না। সরলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? মহিলা একটু ইতস্তত করে বললেন, এই তো, তুমি বুঝতেই পারছো। সরলা বুঝেছিল, সে শুধু মাথা নেড়েছিল। এরপর ধীরে ধীরে আরও নিয়ম তৈরি হলো। টিপ পরা যাবে না, সিঁদুর তো নয়, শাখা পলা নয়, রঙিন শাড়ি নয়, গলায় গয়না নয়। বিধবা মেয়ের শুভ কাজে যাওয়া অশুভ। কেউ কেউ বলতো ও সামনে পড়লে কাজটা নষ্ট হয়ে যাবে। কেউ বলতো বিধবার হাতে রান্নার শুভ অনুষ্ঠানে দেওয়া উচিত নয়। কেউ আবার বলতো ওকে একটু সাবধানে চলতে বলো। সরলা এসব শুনতো, চুপ করে থাকতো, কারণ প্রতিবাদ করার মতো শক্তি তখন তার ছিল না। কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন প্রতিদিন বড় হতে লাগলো, আমি কি অপরাধ করেছি?
খাওয়ার ক্ষেত্রেও শুরু হলো নিষেধ। মাছ নয়, মাংস নয়, ডিম নয়, পায়েস নয়। একাদশী ব্রত পালন করতেই হবে। ভাত খাওয়া ঘোর পাপ। অনেক বাড়িতে শুভ দিনে বিধবার হাতে ভালো খাবার তুলে দেওয়া হতো না। সরলা প্রথম প্রথম অবাক হতো, তারপর অভ্যস্ত হয়ে গেল। কিন্তু মন তো অভ্যস্ত হয় না। একদিন দুপুরে পাশের বাড়ি থেকে পায়েসের গন্ধ আসছিল। সরলা জানালার কাছে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো। মনে পড়ল হরিপদের কথা, পায়েসটা একটু বেশি করে দিও, আজ রাহুলের জন্মদিন। সেই স্মৃতি মনে পড়তেই সরলার চোখে জল এলো। সে নিজের জন্য এক বাটি ভাত বেড়ে নিল, নুন দিয়ে খেয়ে নিল চুপচাপ। কাউকে কিছু বলল না। রাহুল তখন ছোট, মায়ের মুখের দিকে তাকিয়ে সে অনেক কিছুই বুঝতো। একদিন সে স্কুল থেকে এসে বলল, মা মা তুমি টিপ পড়ো না কেন? সরলা একটু থেমে বলল, এখন আর পড়া যায় না। কেন? সরলা কোনো উত্তর দিতে পারল না। ছেলে আবার জিজ্ঞেস করলো, বাবা কি তোমাকে টিপ পড়তে দিত না? সরলার চোখ ভিজে উঠল। সে ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, তোর বাবা তো আমাকে সবসময় সাজতে বলতো। রাহুল বলল, তাহলে এখন সাজো না কেন? সরলা মৃদু হেসে বলল, ছোটদের সব প্রশ্নের উত্তর জানতে হয় না বাবা। একদিন পাশের বাড়িতে ছেলের অন্নপ্রাশন উপলক্ষে পোলাও মাংস রান্না হচ্ছিল। সকাল থেকে বাড়িটা উৎসবের সাজে সেজে উঠেছিল। উঠোনে আলপনা, দরজায় ফুলের মালা, ছোটাছুটি করছে ছেলে মেয়েরা। গ্রামের অনেকেরই নেমন্তন্ন হয়েছে, শুধু সরলা বাদ, কারণ সে যে বিধবা। শুভ কাজে তার অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। দুপুরের দিকে রান্না করা পোলাও মাংসের গন্ধ বাতাসে ভেসে এসে সরলার ছোট্ট ঘরটাকেও ভরিয়ে দিল। সরলা দরজা বন্ধ করে বসে রইল, চোখ দুটো বন্ধ করলো। মুহূর্তের মধ্যে সেই গন্ধ তাকে ফিরিয়ে নিয়ে গেল বহু বছর আগের এক দুপুরে। তখন হরিপদ বেঁচে ছিল। সেদিন বাজার থেকে ফিরে হেসে বলেছিল, আজ তোমার জন্য মাংসটা একটু বেশি করে এনেছি। সরলা হেসে বলেছিল, তুমি না থাকলে আমি কিন্তু এত মাংস খাবো না। হরিপদ মজা করে বলেছিল, আমি না থাকলে তোমাকে কে মাংস খাওয়াবে? সরলা তখন জানতো না কথাটা একদিন এমন নিষ্ঠুর সত্য হয়ে দাঁড়াবে। আজ মানুষটি নেই, মাংস আছে, গন্ধ আছে, শুধু সরলার জন্য তার দরজা বন্ধ। সে জানালার পাশে বসে রইল। বাইরে হাসির শব্দ, শিশুদের চিৎকার, থালা বাসনের শব্দ, আর ভেতরে একা সরলা। কিছুক্ষণ পর সে এক গ্লাস জল খেলো। সেদিন দুপুরে আর কিছু খায়নি, চোখ বন্ধ করে শুয়ে পড়েছিল। কিন্তু খাবারের নিষেধের চেয়েও যন্ত্রণাদায়ক ছিল মানুষের কথা। প্রতিটি পদক্ষেপে যেন অদৃশ্য কাঁটার বেড়া। কোনো বাড়িতে স্বামী মারা গেলে গ্রামের কয়েকজন মহিলা ফিসফিস করে বলতো, মেয়েটার কপালটাই খারাপ। কেউ কেউ আবার সরলার দিকে তাকিয়ে বলতো, ওর মতো মেয়েদের একটু সাবধানে চলা উচিত। কেন? এই প্রশ্নের উত্তর সরলা কখনো পায়নি। একদিন কারো মুখ ফসকে বেরিয়ে গেল, স্বামী খেকো মেয়ে। কথাটা শুনে সরলা থমকে দাঁড়িয়েছিল। মনে হয়েছিল কেউ যেন তার বুকের ভেতর ছুরি বসিয়ে দিয়েছে। সে ধীরে ধীরে বাড়ি ফিরে এসেছিল, দরজা বন্ধ করেছিল। তারপর অনেকক্ষণ চুপ করে বসেছিল। স্বামীকে কি কেউ খায়? মৃত্যু কি কারো হাতে থাকে? যে মানুষটি তাকে ভালোবেসে সংসার করেছিল, তার মৃত্যুর জন্য কি স্ত্রী দায়ী? সরলা জানতো হরিপদকে সে বাঁচাতে চেয়েছিল। শেষ রাত পর্যন্ত তার মাথায় জল দিয়েছিল, ডাক্তারের কাছে ছুটেছিল, ওষুধ খাইয়েছিল। তারপরও মানুষটা চলে গেল। তাহলে অপরাধটা কোথায়? সেদিন রাতে সরলা অনেকক্ষণ জানালার ধারে বসে কেঁদেছিল। আকাশে পূর্ণিমার চাঁদ, চারপাশে নিস্তব্ধতা। রাহুল তখন ঘুমিয়ে। সরলা চাঁদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি তো সব দেখেছো, বলো আমি কি অপরাধ করেছি? চাঁদ কোনো উত্তর দিল না, শুধু জানালার গরাদের ফাঁক দিয়ে এক ফালি আলো এসে পড়ল তার সাদা শাড়ির ওপর। সরলা নিজের শাড়ির দিকে তাকিয়ে রইল। এক সময় এই সাদা শাড়িটাই তার কাছে শুধু পোশাক ছিল। এখন এই সাদার সঙ্গে জড়িয়ে গেছে সমাজের শত নিষেধ। সাদা শাড়ি, সাদা জীবন, সাদা ভবিষ্যৎ। কিন্তু মানুষের মন কি কখনো সাদা কালো নিয়মে চলে? তারও তো ইচ্ছে হয় একদিন রঙিন শাড়ি পরতে, কপালে ছোট্ট একটা টিপ পরতে, চুলে ফুল গুজতে, কোনো বিয়ে বাড়িতে গিয়ে হাসতে, অন্যদের সঙ্গে বসে পায়েস খেতে। মাছের ঝোলের গন্ধ পেলে একটুখানি খেতে ইচ্ছে করে। কখনো কখনো সন্ধ্যায় নিজের পছন্দের গান গুনগুন করতে ইচ্ছে করে, কিন্তু সে পারে না। সমাজের ভয়ে পারে না, মানুষের কথার ভয়ে পারে না। একদিন বাজার থেকে ফেরার পথে সরলার চোখে পড়ল একটি দোকানের সামনে ঝোলানো লাল শাড়ি।
শাড়িটা দেখে তার মনে হলো কি সুন্দর। হরিপদ লাল রং খুব পছন্দ করত। একবার বলেছিল, তুমি লাল শাড়ি পরলে তোমাকে একেবারে নতুন বউয়ের মতো লাগে। স্মৃতিটা মনে পড়তে সরলার ঠোঁটে অজান্তেই হাসি ফুটে উঠল। দোকানদার বলল, কিছু দেখবেন? সরলা চমকে উঠল। না, সে দ্রুত সরে গেল। পেছন থেকে কেউ যেন বলল, ও তো বিধবা, রঙের শাড়ি নিয়ে কি করবে? সরলা শুনেও না শোনার ভান করলো, কিন্তু কথাটা তার কানে অনেকক্ষণ বাজতে থাকলো। আরেকদিন গ্রামের এক বাড়িতে পুজো। সরলা দূর থেকে দেখছিল সবাই নতুন জামা কাপড় পরে এসেছে। মেয়েরা কপালে টিপ দিয়েছে, কারো হাতে শাখা পলা, কেউ কেউ সিঁদুরে সেজেছে। সরলার মনে হলো একদিন সেও তো এমনই ছিল। হরিপদ পাশে দাঁড়িয়ে থাকতো, পুজোর পর দুজনে প্রসাদ খেত। এখন সে দূরে দাঁড়িয়ে থাকে, শুধু দূর থেকে দেখে। একজন মহিলা তাকে দেখে বললেন, সরলা তুমি ওখানে দাঁড়িয়ে থেকো, ভিড়ের মধ্যে এসো না। সরলা চুপ করে সরে গেল। তার মনে হলো মানুষ কি এতটাই অশুভ, এতটাই অপবিত্র হয়ে যায় শুধু স্বামী মারা গেলে? তবু সরলা ভেঙে পড়েনি। সকালে গ্রামের 3 বাড়িতে কাজ করত, দুপুরে নিজের জন্য সামান্য রান্না করত, বিকেলে সেলাই করত, রাতে প্রদীপের ক্ষীণ আলোয় হিসেব লিখত। নিজের জন্য নয়, বেঁচে থাকার জন্য। আর রাহুলের জন্য, কারণ সরলার একটি বিশ্বাস ছিল, মানুষের জীবনে যত অন্ধকারই থাকুক, কারো জীবনে যদি এক টুকরো আলো জ্বালানো যায় তবে সেই জীবন কখনো বৃথা যায় না। রাহুলই ছিল তার সেই আলো। ছেলেটার বই খাতা ঠিক আছে কিনা, স্কুলের ফি দেওয়া হয়েছে কিনা, পরীক্ষার পড়া হচ্ছে কিনা, এসবই ছিল তার চিন্তা। নিজের জন্য নতুন শাড়ি কেনেনি বহু বছর, কিন্তু রাহুলের নতুন জামা না হলে তার মন খারাপ হতো। নিজের জন্য ভালো খাবার না কিনে ছেলের জন্য দুধ কিনতো। নিজে জ্বর নিয়ে কাজ করত, কিন্তু রাহুলের সামান্য সর্দি হলেও সারা রাত তার মাথার কাছে বসে থাকতো। একদিন সন্ধ্যায় রাহুল পড়তে পড়তে বলল, মা, তুমি সারাদিন এত কাজ করো, তোমার কষ্ট হয় না? সরলা হেসে বলল, কষ্ট তো হয়। তাহলে করো কেন? সরলা ছেলের মাথায় হাত রেখে বলল, তুই যখন বড় হয়ে মানুষের মতো মানুষ হবি তখন আমার সব কষ্ট চলে যাবে। রাহুল মায়ের হাত ধরে বলেছিল, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। সরলা সেদিন কিছু বলেনি, শুধু ছেলেকে বুকে জড়িয়ে ধরেছিল। সময়ের সঙ্গে রাহুলের পড়াশোনা আরও এগিয়ে গেল। সে মেধাবী ছিল, স্কুলের শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। একদিন স্কুলের শিক্ষক সরলাকে ডেকে বলেছিলেন, ছেলেটাকে পড়াশোনা চালিয়ে যেতে দিন, ওর মধ্যে অনেক সম্ভাবনা আছে। সরলা বলেছিল, আমি চেষ্টা করব মাস্টার মশাই। শিক্ষক বলেছিলেন, আপনি শুধু চেষ্টা করুন, বাকিটাও নিজেই করবে। সরলা মনে মনে বলেছিল, আমি যতদিন বেঁচে আছি চেষ্টা করে যাব। কিন্তু জীবন কখনো শুধু আশার গল্প লেখে না। তারপর এলো সেই দিন, যেদিন সরলার নিজের ঘরে থাকা শেষ সম্বলটুকু অন্য কারো ভবিষ্যতের জন্য উৎসর্গ হবে। সেদিন বিকেলে সরলার চেনা হরিপদর বন্ধুর ছেলে বসন্ত কাঁদতে কাঁদতে সরলার কাছে এসে দাঁড়ালো। হরিপদ বেঁচে থাকতে বহুবার হরিপদর সঙ্গে গেছে ওদের বাড়ি। বসন্ত তখন খুব ছোট, কাকিমা কাকিমা করত। সরলা তখন উঠোনে বসে সেলাই করছিল। ছেলেটির চোখ লাল, মুখ শুকনো। সরলা তাকিয়ে বলল, কি হয়েছে রে? রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর কাপা গলায় বলল, কাকিমা বল, আমার একটা উপকার করবে? সরলা সেলাইটা নামিয়ে রাখলো। কি উপকার? বসন্ত চোখের জল মুছে বলল, আমার পরীক্ষার ফি দেওয়ার টাকা নেই, কাল শেষ দিন, টাকা না দিলে পরীক্ষা দিতে পারবো না। সরলা চুপ করে গেল। ছেলেটা বলল, বাবা বলেছে টাকা না থাকলে পরীক্ষা দিতে হবে না। সরলার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বসন্তর মুখের দিকে তাকিয়ে রইল। সেই মুখে সে যেন নিজের ছেলের মুখ দেখতে পেল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ঘরের ভেতরে গেল, খুলল সেই পুরনো কাঠের বাক্স, যেখানে বহু বছর ধরে একটি ছোট কাপড়ের পুঁটলি যত্ন করে রাখা ছিল। পুঁটলির ভেতরে ছিল একজোড়া রূপোর নূপুর, হরিপদের দেওয়া। সরলা নূপুর দুটো হাতে তুলে নিল। চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগের সেই মানুষটির মুখ। আর তার মনে হলো আজ হয়তো স্মৃতির সবচেয়ে বড় পরীক্ষা। সরলা নূপুর দুটো হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। এই নূপুর দুটো শুধু রূপোর তৈরি গয়না ছিল না, এর সঙ্গে জড়িয়ে ছিল হরিপদের স্মৃতি। বিয়ের পর একদিন হরিপদ হাট থেকে নূপুর দুটো কিনে এনে বলেছিল, দেখো তো তোমার পায়ে কেমন মানায়। সরলা লজ্জা পেয়ে বলেছিল, এত টাকা খরচ করার কি দরকার ছিল? হরিপদ হেসে বলেছিল, তোমার হাসির দাম কি টাকার চেয়ে বেশি নয়?
সেই কথাটা মনে পড়তেই সরলার চোখ ভিজে উঠল। এখন সে বিধবা, এই সব তাকে পড়তে নেই। সে নূপুর দুটো বুকের কাছে চেপে ধরল। মনে হলো স্বামী যেন আজও তার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু পরক্ষণেই তার চোখ পড়ল বসন্তের মুখের দিকে। ছেলেটি মাথা নিচু করে উঠোনে দাঁড়িয়ে আছে। তার চোখে অসহায়ত্ব। পরীক্ষা দিতে না পারলে তার স্বপ্নটা হয়তো সেখানেই শেষ হয়ে যাবে। সরলা ধীরে ধীরে নূপুর দুটো বসন্তর হাতে তুলে দিল। এগুলো নিয়ে যা। বসন্ত অবাক হয়ে তাকালো। কাকিমা, কাল এগুলো বিক্রি করে পরীক্ষার ফি দিয়ে দিস। বসন্ত যেন বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু এগুলো তো কাকুর দেওয়া। সরলা মৃদু হাসল। চোখের কোণে জল চিকচিক করছিল। তোর কাকু বেঁচে থাকলে তিনিও তো এটাই করতেন। বসন্ত কাঁদতে কাঁদতে বলল, আমি এটা নিতে পারবো না। সরলা তার মাথায় হাত রাখলো। এটা দান নয় রে, এটা একটা স্বপ্নকে বাঁচিয়ে রাখা। বসন্ত নূপুর দুটো হাতে নিয়ে সরলার পায়ে মাথা ঠেকিয়ে দিল। আমি একদিন তোমার এই ঋণ শোধ করবই। সরলা মৃদু হেসে বলল, মায়ের ঋণ কখনো শোধ করতে হয় না, শুধু অন্য কারো উপকার করে যেতে হয়। সেদিন বসন্ত শুধু পরীক্ষার ফি পেল না, সে পেল বেঁচে থাকার সাহস, পেল স্বপ্ন দেখার অধিকার, আর পেল একজন মায়ের আশীর্বাদ। পরদিন উপর দুটো বিক্রি হলো। রাহুল পরীক্ষার ফি জমা দিল। পরীক্ষা দিল মন দিয়ে। কয়েক মাস পরে ফল প্রকাশ হলো। বসন্ত অসাধারণ ফল করল। স্কুলের শিক্ষকরা আনন্দে আত্মহারা। হেডমাস্টার মশাই বসন্তের বাড়িতে এসে বললেন, সোমনাথ, তোমার ছেলে অসাধারণ ভালো ফল করেছে, গ্রামের নাম উজ্জ্বল করেছে। আনন্দে লাফাতে লাফাতে বসন্ত ছুটে এসে সেদিন প্রণাম করলো সরলাকে। সরলার চোখে জল এসে গেল। সরলা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হরিপদ, তুমি শুনছো তো? তারপর শুরু হলো বসন্তের নতুন জীবন। সে বৃত্তি পেল। তার পড়াশোনার খরচের একটা বড় অংশ উঠে গেল। পরবর্তীকালে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও তার পাশে দাঁড়ালো। এক এক করে খুলতে লাগলো এতদিন বন্ধ থাকা দরজাগুলো। বসন্ত এগিয়ে গেল। কিন্তু সে কখনো ভুলল না সেই ছোট্ট মাটির বাড়িটাকে, ভুলল না সাদা শাড়ি পরা সেই মানুষটাকে, ভুলল না সেই রূপোর নূপুরের কথা। বছর কেটে গেল। বসন্ত উচ্চশিক্ষার জন্য শহরে গেল। তারপর ডাক্তারি পড়ল। অভাব, কষ্ট, একাকিত্ব কোনোটাই তাকে থামাতে পারল না। কারণ তার মনে সবসময় একটা দৃশ্য ভেসে থাকতো। সরলা কাকিমা নূপুর দুটো হাতে নিয়ে বলছে, এটা দান নয় রে, এটা একটা স্বপ্নকে বাঁচিয়ে রাখা। অবশেষে একদিন রাহুল ডাক্তার হয়ে গ্রামে ফিরল। গ্রামের মানুষ তাকে দেখে গর্বিত, কিন্তু বসন্তের মনে তখন অন্য এক স্বপ্ন। সে দেখেছে গ্রামের গরিব মানুষ সামান্য চিকিৎসার জন্য কত কষ্টে শহরে ছুটে যায়। টাকার অভাবে অনেকে চিকিৎসা করাতে পারে না। কেউ হাসপাতালের বারান্দায় রাত কাটায়, কেউ ঋণ করে চিকিৎসা করায়, কেউ আবার অর্থের অভাবে চিকিৎসাই পায় না। বসন্ত সিদ্ধান্ত নিল, এই গ্রামেই একটা চিকিৎসা কেন্দ্র হবে, যেখানে দরিদ্র মানুষের চিকিৎসা হবে, যেখানে অর্থের অভাবে কোনো দরজা বন্ধ হবে না, যেখানে কোনো অসহায় মা চিকিৎসার জন্য নিজের অসুস্থ সন্তানকে অর্থাভাবে শহরের হাসপাতালে না নিয়ে যেতে পারার জন্য ঘরের বারান্দায় বসে অসহায় হয়ে কাঁদবে না। কয়েক মাসের মধ্যেই চিকিৎসার কেন্দ্রের কাজ শুরু হলো। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, যে ছেলে একদিন পরীক্ষার ফি জোগাড় করতে পারেনি, সেই ছেলে আজ গ্রামের জন্য চিকিৎসা কেন্দ্র তৈরি করছে। 10টি শয্যা দিয়ে শুরু হলো যাত্রা। ভবনের সামনে একটি ফলক বসানো হলো, তাতে লেখা সরলা সেবা সদন, 10 শয্যার গ্রামীণ চিকিৎসা কেন্দ্র। কিন্তু সরলা তখনও জানতেন না এই চিকিৎসা কেন্দ্রের সঙ্গে তার নাম জড়িয়ে গেছে। উদ্বোধনের দিন গোটা গ্রাম জড়ো হয়েছিল। সরলা এক কোণে চুপ করে দাঁড়িয়েছিল। বসন্ত এসে তার হাত ধরল। মা, চলো। সরলা অবাক হয়ে বললে, কোথায়? মঞ্চে। আমি? কেন? বসন্ত হেসে বলল, আজ তোমাকে সবার সামনে থাকতে হবে। সরলা সংকোচে মাথা নাড়লেন, না রে, এসব আমার ভালো লাগে না। বসন্ত তার হাত শক্ত করে ধরে বলল, তুমি আমার জন্য এত কিছু করতে পেরেছো, আর আজ আমার সঙ্গে মঞ্চে উঠতে পারবে না? এরপরে রাহুলকে আমি ডাক্তারি পড়াবো, রাহুল ডাক্তার হবে, রাহুল আমার পাশে থাকবে কাকিমা।
সরলা আর কিছু বলতে পারে না। ছেলের হাত ধরে মঞ্চে উঠলেন। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বসন্ত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, এই হাসপাতালের নাম সরলা সেবা সদন। চারপাশে নীরবতা। কেন জানেন? কেউ উত্তর দিল না। বসন্ত সরলার দিকে তাকালো, কারণ এই হাসপাতালের প্রথম ইটটা বহু বছর আগেই পুঁতে দিয়েছিলেন এই মানুষটি। সবাই সরলার দিকে তাকালো। সরলা অবাক। বসন্ত বলল, যেদিন আমার পরীক্ষার ফি দেওয়া টাকা ছিল না, সেদিন এই মানুষটি তার স্বামীর দেওয়া একমাত্র স্মৃতির গয়না বিক্রি করে আমার পড়াশোনা বাঁচিয়েছিলেন। তার গলা কেঁপে উঠল। সেদিন তিনি আমাকে শুধু টাকা দেননি, আমাকে স্বপ্ন দেখার অধিকার দিয়েছিলেন। মুহূর্তের জন্য বসন্ত থেমে গেল। তারপর বলল, আমি আজ ডাক্তার, কিন্তু আমার জীবনের প্রথম চিকিৎসা করেছিলেন আমার সরলা মা। ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হলো। বসন্ত বলল, তিনি আমার অসহায়তার চিকিৎসা করেছিলেন, তিনি আমার প্রায় মৃত স্বপ্নকে বাঁচিয়েছিলেন। তারপর সরলার দিকে তাকিয়ে বলল, সমাজ তাকে এতদিন শুধু বিধবা বলে ডেকেছে, কিন্তু আমি তাকে মা বলে ডাকি। সরলার চোখ দিয়ে অঝরে জল নেমে এলো। ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন গ্রামের সেই সকল বয়স্কা মহিলারাও, যিনি একদিন সরলার কপালে টিপ খুলেছিলেন, যিনি বলেছিলেন বিধবার রং সাদা, যিনি একসময় সরলাকে শুভ অনুষ্ঠানে আসতে নিষেধ করেছিলেন। আজ তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন, কাপা গলায় বললেন, মা, আমাদেরকে ক্ষমা করিস। সরলা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর তাদেরই মধ্যে এক বৃদ্ধার হাত দুটো নিজের হাতে তুলে নিলেন। এসব কথার মনে রাখবেন না। বৃদ্ধার চোখে জল। আমরা ভুল করেছি মা। সরলা মৃদু হেসে বললেন, ভুল সবাই করে, কিন্তু ভুল বুঝতে পারাটাই বড় কথা। বৃদ্ধা সরলাকে জড়িয়ে ধরলেন। সেদিন গ্রামের মানুষ প্রথমবার বুঝল, স্বামী হারালে একজন নারীর পরিচয় শেষ হয়ে যায় না। তারও মন আছে, তারও ইচ্ছে আছে, তারও ক্ষুধা আছে, তারও রং ভালো লাগে, তারও হাসতে ইচ্ছে করে, তারও উৎসবে যেতে ইচ্ছে করে, তারও সাজতে ইচ্ছে করে, তারও ভালো থাকতে ইচ্ছে করে, অন্যকে ভালো রাখতে ইচ্ছে করে। সে শুধু বিধবা নয়, সে একজন মানুষ, একজন নারী, একটি সম্পূর্ণ জীবন। কয়েকদিন পরের কথা, হাসপাতালের বারান্দায় সরলা দেবী বসেছিলেন। একজন বৃদ্ধা চিকিৎসা করিয়ে বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালেন। তারপর সরলার দেবীর পায়ে হাত রাখলেন। সরলা দেবী তাড়াতাড়ি তাকে তুলে ধরে বললেন, এ কি করছো মা? বৃদ্ধা চোখ মুছতে মুছতে বললেন, আপনি না থাকলে আমার চিকিৎসা হতো না। সরলা দেবী কিছু বললেন না, শুধু ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন। মনে হলো দূরে কোথাও হরিপদ দাঁড়িয়ে আছে, মুখে সেই চেনা হাসি। সরলা দেবী খুব আস্তে করে বললেন, দেখলে, তোমার দেওয়া নুপুর দুটো হারায়নি। একটু থেমে বললেন, ওরা আজও বাজছে। হাওয়ায় হাসপাতালের জানালার পর্দা দুলছিল, দুলছিল সরলা দেবীর সাদা শাড়ির আঁচলও। কিন্তু সেই সাদা আর শোকের সাদা নয়, সেই সাদা শান্তির, সেই সাদা মমতার, সেই সাদা এক নারীর জয়ের। যে নারীকে সমাজ একদিন নামহীন করে দিয়েছিল, আজ সেই নারীর নামেই একটি হাসপাতাল দাঁড়িয়ে আছে, 10টি শয্যা, 10টি মুমূর্ষু রোগীর জীবনের আশ্রয়। আর তার চেয়েও বড়, হাজার মানুষের হৃদয়ে একটি নাম, সরলা, শুধু সরলা। কেবলমাত্র বিধবা পরিচয়ের একজন তির্যক দৃষ্টিতে চেয়ে থাকা নাম নয়, একজন মানুষ, একজন মহীয়সী নারী, একটি সম্পূর্ণ জীবন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।